বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে। দিস ইজ বাংলাদেশি ব্লগার ইন ফিনল্যান্ড। ফিন ভাই বলছি, আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি কিন্তু আপনারা বেশি বেশি শেয়ার করবেন, কারণ আজকের ভিডিওটিতে থাকছে এমন কিছু তথ্য যা অনেকের অজানা। বন্ধুরা, আজকের আলোচনা তুর্কি ও সিরিয়ার ভূমিকম্প নিয়ে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওতে থাকছে আশ্চর্য কিছু মিরাকল ঘটনা। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি শেয়ার দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ করছি। ভূমিকম্পের সময় কী করা উচিত সেটি আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন। এখন আসা যাক মূল বিষয়ে। তুরস্ক সিরিয়া সীমান্তে নতুন করে ভূমিকম্প হয়েছে। তুরস্ক ও সিরিয়াতে গত 6 ফেব্রুয়ারি 2023 তারিখে প্রথমবারের যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে তার রেশ কাটতে না কাটতে পুনরায় সোমবার 20 ফেব্রুয়ারি তুরস্ক সিরিয়া সীমান্ত এলাকায় পুনরায় ভূমিকম্প আঘাত হানে। এতে আহত হয়েছেন 2 শতাধিক লোক। রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। তুরস্কের নতুন ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারের জন্য আবার তল্লাশি অভিযান শুরু করেছে উদ্ধারকর্মীরা। দেশটির দক্ষিণ পূর্বে সিরিয়ার সঙ্গে সীমান্ত এলাকায় 6.4 এবং 5.8 মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে সোমবার স্থানীয় সময় রাত 8:40 প্রথম 6.4 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তার ঠিক 3 মিনিট পরে 5.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ পর্যন্ত 213 জন আহত হয়েছেন। বিভিন্ন রিপোর্ট জানিয়েছে এতকার রাস্তায় ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অ্যাম্বুলেন্স সহ উদ্ধারকারী কর্মীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন। অনেকে এখনো আগের ভূমিকম্পে মারা যাওয়া স্বজনদের খুঁজে বেড়াচ্ছে। এরই মধ্যে নতুন ভূমিকম্প আঘাত হানে। সিরিয়ায় সোমবারের ভূমিকম্পে প্রায় 470 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মিশর ও লেবাননেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। গত 6 ফেব্রুয়ারি 2023 সোমবার তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল এলাকায় 7.8 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এদিন তুরস্কের স্থানীয় সময় ভোর রাত 4:17 এই ভূমিকম্প হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে। ভূপৃষ্ঠের 17.7 কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। সোমবার 6 ফেব্রুয়ারি ভোরে 7.8 মাত্রার একটি ভূমিকম্প তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানে। এরই ঠিক 11 মিনিট পরই আঘাত হানে 7.6 মাত্রার আরও একটি ভূমিকম্প। তুরস্ক ছাড়াও এই ভূমিকম্প পাশের দেশ সিরিয়া, সাইপ্রাস ও লেবাননেও অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলেছে এদিন ভোর 4:17 সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের গাজিয়ান্তেপ শহরে ভূমিকম্পটি আঘাত হানে। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.8। ভূমিকম্পটি যখন আঘাত হানে তখন বেশিরভাগ মানুষ ঘুমাচ্ছিল। 7.8 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাহরামানমারাস শহরে। একাধিক গণমাধ্যমের খবর অনুসারে এ পর্যন্ত 2100 এর মতো আফটারশক অর্থাৎ পরাঘাত হয়েছে তুরস্কে। চলতি শতকে এটাই তুরস্কের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
এর আগে 2020 সালের জানুয়ারিতে তুরস্কের পূর্বাঞ্চলীয় এলাজিগ শহরে 6.7 মাত্রার ভূমিকম্পে 41 জনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সে সময় আহত হয়েছিল 1600 মানুষ। 2020 সালে ওই বছরই দেশটিতে সব মিলিয়ে 33,000-এরও বেশি ভূমিকম্প হয়েছিল। এর মধ্যে রিক্টার স্কেলে 4 মাত্রার বেশি ছিল 332টি কম্পন। তুরস্কের বেশ জনপ্রিয় একটি প্রবাদ প্রচলিত আছে। সেই প্রবাদে বলা হয় জমিনি নিয়তি। এই প্রবাদই বলে দেয় ভূমিকম্পের সঙ্গে তুর্কিদের সম্পর্ক কতটা গভীর। এর আগে 1999 সালে দেশটিতে এমন ভূমিকম্প হয়েছিল। 1999 সালে তুরস্কের ইজমিত ও ইস্তাম্বুলের পূর্ব মারমারা উপকূলীয় অঞ্চলে সেই ভূমিকম্পে 17,000-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছিল। 6/2/2023 সোমবার 7.8 মাত্রার ভূমিকম্প রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটিয়ে গেছে তুরস্কে। 1939 সালের পর 84 বছর পরে এমন ভূমিকম্প দেখেছে তুরস্ক। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস বলেছে 1939 সালেও তুরস্কের পূর্বাঞ্চলে 7.8 মাত্রা ভূমিকম্প আঘাত হানে। সে সময় অন্তত 33,000 মানুষের প্রাণহানি ঘটে। মাত্র 1 মিনিটের ভূমিকম্পন মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড তুরস্কের গাজিয়ান্তেপ শহর। সঙ্গে প্রতিবেশী দেশ সিরিয়ার সীমান্ত শহরগুলো ভূমিকম্পন প্রবণ অঞ্চল। তুরস্কের ভূমিকম্প নতুন কিছু নয়। 6/2/2023 তারিখে ভূমিকম্পটি ছিল সবচেয়ে শক্তিশালী একটি ভূমিকম্প। তুরস্কে 7.8 মাত্রার ভূমিকম্পের পর প্রায় 2100 বারের মতো আফটার শক অর্থাৎ পরাঘাত অনুভূত হয়েছে। সাম্প্রতিক 2023 সালের ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় 6 ফেব্রুয়ারি 2023 থেকে 21 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত সর্বমোট 48,900 জন মানুষ নিহত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তুরস্কে নিহত মানুষের সংখ্যা 42,300 জন এবং সিরিয়ায় নিহতের সংখ্যা 6,600 জন। ভূমিকম্পে তুর্কি এবং সিরিয়াতে ধসে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি, যার মধ্যে অনেক বহুতল ভবন রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের জোর তৎপরতা চলছে। উদ্ধারের সঙ্গে সঙ্গে নিহত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বেড়েছে। ঘন ঘন ভূমিকম্পের কারণ সক্রিয় প্লেটে অবস্থান। বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকাগুলির মধ্যে তুরস্ক একটি। দেশটির অবস্থান যেখানে সক্রিয়ভাবে গতিশীল বেশ কয়েকটি টেকটনিক প্লেট একত্রিত হয়েছে। ভূতাত্ত্বিকদের মতে আরবীয়, ইউরেশিয়ান ও আফ্রিকান প্লেট দ্বারা বেষ্টিত আনাতোলিয়ান টেকটনিক প্লেটে তুরস্ক অবস্থিত। তুরস্কের সিসমিক ম্যাপ অনুযায়ী এই প্লেটগুলোর গতিবিধি এখন পর্যন্ত সক্রিয় হওয়ায় দেশে প্রায় ভূমিকম্প সংঘটিত হয়। একটি বড় ভূমিকম্প ইস্তাম্বুলে আঘাত হানতে পারে বলে বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছিলেন। কান্দেরি অবজারভেটরি গবেষকদের মতে 1999 সালের পর তুরস্কের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের যতই দিন গড়াচ্ছে চলছে অনুসন্ধান। বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে লাশের পর লাশ। আশ্রয় হারিয়ে বিপর্যস্ত অবস্থা বেঁচে থাকা মানুষগুলোর তাদের জন্য দরকার খাদ্য, পানীয় ও শীতের বস্ত্র ও ঔষধ। এর মধ্যে বাংলাদেশ সহ অনেক দেশ আন্তর্জাতিক সংস্থার সহায়তার
জন্য হাত বাড়িয়ে দিয়েছে। উদ্ধারকারীরা বলেছেন, প্রয়োজনীয় সহায়তা না পেলে ঠান্ডায় আরও বেশি মানুষ মারা যেতে পারে। সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন মানবিক সহায়তা সংস্থা USAID জানিয়েছে, তুরস্ক ও সিরিয়ার জন্য দ্রুত তারা $85 মিলিয়ন ত্রাণ সহায়তা পাঠাবে। এর মধ্যে দুর্গতদের নিরাপদ ও সুস্থ রাখতে স্যানিটাইজেশন সহায়তাও পাঠাবে যুক্তরাষ্ট্র। USAIDর পরিচালক সামান্তা পাওয়ার বলেন, যুক্তরাষ্ট্রের একটি দুর্যোগ মোকাবেলা ও সহায়তা দল ডার্ট এর মধ্যেই মোতায়েন করা হয়েছে। তারা বর্তমানে তুরস্কের আদানা ও আঙ্কারা শহরগুলোর বাইরে কাজ করছে। ডার্ট দলটিতে দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার বিশেষজ্ঞ, অনুসন্ধান ও উদ্ধারকর্মী সহ 200 সদস্য রয়েছে। দলের সঙ্গী হিসেবে 12টি প্রশিক্ষিত কুকুর ও উদ্ধার কাজের জন্য ধ্বংসস্তূপ সরাতে সক্ষম মেশিন ও যন্ত্রপাতি রয়েছে। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে তুরস্কে উদ্ধার কাজে যোগ দিতে 60 সদস্য বিশিষ্ট একটি দল তুরস্কে পাঠানো হয়েছে। সেনাবাহিনীর 24 জন, ফায়ার সার্ভিসের 12 জন, বিমান বাহিনীর ক্রু 14 জন ও চিকিৎসক 10 জন ছিলেন এই উদ্ধারকারী দলটিতে। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে প্রশিক্ষিত সদস্যরাই উদ্ধার অভিযানে তুরস্কে গিয়েছিলেন। বুধবার 8 ফেব্রুয়ারি দুপুরে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারে ফায়ার সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছিলেন। ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক সহায়তার অংশ হিসাবে বাংলাদেশের কাছ থেকে খাদ্য সামগ্রী ও ওষুধ চেয়েছে, তবে দেশটির নগদ কোনো অর্থ সহায়তা নিতে রাজি হয়নি। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান তার দপ্তরে সাংবাদিকদের তথ্য জানিয়েছেন। ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চলে সৃষ্ট মানবিক সংকটের প্রেক্ষাপটে দূতাবাসে এক সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়েছিল। তিনি বলেন, তুরস্কের 10টি প্রদেশের ভূমিকম্প হয়েছে। ওই ভূমিকম্পে বাংলাদেশের সরকার দ্রুত সাড়া দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী শোকবার্তা পাঠিয়েছেন। বাংলাদেশ জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে। তুরস্কের রাষ্ট্রদূত বলেন, এতে আমরা চিরকৃতজ্ঞ। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেন, আমরা বাংলাদেশ থেকে সহায়তা সামগ্রী নিতে চাই। আমাদের শীতের কাপড়, ওষুধ, শুকনো খাবার ইত্যাদি সহায়তা দিতে পারেন। ঢাকার টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি টিকা অফিস এসব সহায়তা নেবে। তারা এসব সামগ্রী তুরস্কে পাঠাবে। তুরস্কে ভূমিকম্পে উদ্ধার হওয়া বাংলাদেশিদের জন্য খাবারের ব্যবস্থা করেছিল তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। তুরস্কের ইস্তাম্বুলে কনসুলেট জেনারেল অব বাংলাদেশ ভবনের সামনেও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গাজিয়ান্তেপ শহর থেকে বাংলাদেশিদের রাজধানী আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে এবং আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে গাড়ি পাঠিয়ে তাদের সেখানে নেওয়া হয়। তারা রাজধানীতে আগে থেকে বসবাসকারী বাংলাদেশিদের সাথে থাকছেন। বাংলাদেশ দূতাবাসের সার্চ ডি অ্যাফেয়ার্স মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মোট 21 জন বাংলাদেশিকে গাজিয়ান্তেপ থেকে আঙ্কারায় আনা হয়েছে। তারা অন্য বাংলাদেশি পরিবারের সদস্যদের সঙ্গে থাকবে। তাদের জন্য দূতাবাসের খাবারের ব্যবস্থা করা হয়েছে। মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সীমান্ত শহর কাহরা মানমারাসে গোলাম সাইদ নামের একজন বাংলাদেশি শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে সড়কে ফাটল সহ বিভিন্ন কারণে যাতায়াতে দীর্ঘ সময় লাগে। দূতাবাসের একটি দল
সেখানে পাঠানো হয়েছে। গাজিয়ান্তেপ থেকে বাংলাদেশিদের আনতেও দীর্ঘ সময় লেগে গিয়েছে। বাংলাদেশ দূতাবাসের খাবারের আয়োজন সহ অন্যান্য উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশিরা। তবে গাজিয়ান্তেপ থেকে আঙ্কারায় আসার পথে ভূমিকম্পের তাণ্ডব লীলা দেখে তারা আতঙ্কিত হয়েছেন। দূতাবাসের আয়োজন খুব ভালো ছিল। দূতাবাসের পাশাপাশি তুরস্কের বাংলাদেশি শিক্ষা ও সংস্কৃতি অ্যাসোসিয়েশন সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান এই বাংলাদেশিরা। অ্যাসোসিয়েশনটি তুরস্কে নিবন্ধিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, এনজিও। আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে দেওয়া তথ্য বলছে, তুরস্কে বর্তমানে বাংলাদেশের 5 থেকে 7,000 বাংলাদেশি বসবাস করছেন। ভূমিকম্পে এখন পর্যন্ত কেউ মারা গেছেন বলে তথ্য পাওয়া যায়নি। 6 ফেব্রুয়ারি 2023 সোমবার ভোর 4:17 তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে তুরস্কের আদানা, গাজিয়ান্তেপ, মালাতিয়া, হাতায়া সহ বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে, তবে এতে বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র ঠান্ডা ও তুষারপাত ও বৃষ্টি। সোমবার 6 ফেব্রুয়ারি ভোরে 7.8 মাত্রার ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানে। এলাকাটি সিরিয়ার সীমান্তে অবস্থিত। এর 11 মিনিট পরই আঘাত হেনেছে দ্বিতীয় 7.6 মাত্রার ভূমিকম্পটি। তুরস্ক ছাড়াও এই ভূমিকম্প পাশের দেশ সাইপ্রাস, লেবানন অনুভূত হয়েছে। তুরস্কে হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের পরিবহন এবং অনুসন্ধান অভিযান দ্রুততর করার জন্য কমপক্ষে 10টি জাহাজ ও 54টি বিমান ব্যবহার করা হয়েছে। এরদোগান বলেন, ভূমিকম্পে কবলিত এলাকায় প্রায় 1,41,000 উদ্ধারকর্মী কাজ করছেন। তুর্কি মিনিস্ট্রিকে বলা হয়েছিল, বিশ্বের 97টি দেশ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে এবং মোট 61 দেশের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজে সরাসরি অংশগ্রহণ করছে। 6 ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। 23/2/2023 পর্যন্ত এতে দুই দেশে এখনো পর্যন্ত প্রায় 50,000-এর মতো মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু তুরস্কে 44,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। অনেকের ধারণায় মৃতের সংখ্যা দ্বিগুণ বা তারও বেশি হতে পারে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছে। উদ্ধার কাজের সময় দুই দেশেরই কিছু বিস্ময়কর ও আলোচিত ঘটনা ঘটেছে। তুরস্ক ও সিরিয়ার ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে আশ্চর্যজনক কিছু মিরাকল ঘটনা, যা কিনা লোমহর্ষক। এমন কিছু ঘটনা যেমন উত্তর পশ্চিম সিরিয়ার জিন্দিরেশ শহরে ভূমিকম্পের ভয়াবহ পরিস্থিতিতে জন্মগ্রহণ করেছিল শিশুটি। সেই শিশুটিকে দত্তক নিল তার ফুপু ও ফুফা। সোমবার 6 ফেব্রুয়ারি সকালে জন্মের সময় তার মা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন। সন্তান জন্মের পরই মারা যায় তার মা। ভূমিকম্পে আয়ার বাবা, 4 ভাই বোন এবং এক খালাও নিহত হয়েছিলেন। ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধারের পর দেশটির আফরিনের কাছে শেহান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে বলা হচ্ছে মিরাকল বেবি। ইতিমধ্যে তার নাম রাখেন চিকিৎসকরা। তার নাম দেওয়া হয় আয়া, যার অর্থ নিদর্শন। 10 দিনের সন্তান নিয়ে ধ্বংসস্তূপে আটকা পড়া এক তুর্কি মাকে 4 দিন পর নবজাতক সহ মৃত উদ্ধার করা হয়েছে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের একটি বাড়িতে সপরিবারে থাকতেন 33 বছর বয়সী নেসলা কামোজ নামের এক নারী। তিনি গত 27 জানুয়ারি দ্বিতীয় ছেলে সন্তান জন্ম দেন। নাম রেখেছিলেন
ইয়াগিজ, যার অর্থ সাহসী, ছেলের জন্মের 10 দিন পর 6 ফেব্রুয়ারি ভোরে সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন তিনি। স্থানীয় সময় 4:17 ভোর হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে ভবনটি বিধ্বস্ত হয়। নবজাতক সহ তিনি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। ভূমিকম্প শেষ হওয়ার পর ধ্বংসস্তূপ এর নিচ থেকে স্বামী এবং বড় সন্তানের নাম ধরে ডাকছিলেন তিনি, কিন্তু তাদের কোনো সাড়া পাচ্ছিলেন না। 4 দিন পর নবজাতক সহ জীবিত উদ্ধার হন তারা। ধ্বংসস্তূপের নিচে মা ছেলে প্রায় 4 দিন ওই অবস্থায় ছিলেন। তুরস্ক সিরিয়ার ভূমিকম্পে ঘটে গেছে অনেক ধরনের মিরাকল ঘটনা। আরও একটি ঘটনা, তুরস্কে ভূমিকম্পের 101তম ঘন্টায় 6 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে জন্ম নেওয়া এক শিশু বেঁচে আছে। মায়ের দুধে বেঁচে ছিল 18 মাসের শিশু মার্শাল। তুরস্কে হাতায় শহরে ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে 2 মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের প্রায় 128 ঘন্টা ধরে ধ্বংসস্তূপের নিচে ছিল শিশুটি। ভূমিকম্পের 5 দিন পর শনিবার 2 মাসের শিশু ছাড়াও আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছিল 2 বছর বয়সী এক শিশু, 6 মাসের এক অন্তঃসত্ত্বা এবং 70 বছর বয়সী এক নারী। আরও একটি ঘটনা, যেমন তুরস্কে ভূমিকম্পের 129 ঘন্টা পর 5 সদস্যের একটি পরিবারকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। গাজিয়ান্তেপ প্রদেশের নূর দাগ শহর থেকে তাদের উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকারীদের ধ্বংসস্তূপ থেকে প্রথমে মা হাব্বা ও মেয়ে ফাতমাগুল আসলানকে উদ্ধার করেন। এরপর উদ্ধারকর্মীরা বাবা হাসান ইসলামকে খুঁজে পান। এই সময় তিনি মেয়ে জায়নেব ও ছেলে সালতিক বুকারকে প্রথমে উদ্ধার করতে অনুরোধ করেন উদ্ধারকর্মীদের। তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের ভিতরে 104 ঘন্টা আটকে থাকার পর এক নারী জীবিত উদ্ধার হয়েছে। গত শুক্রবার কিরিখান শহরের একটি ধ্বংসস্তূপ থেকে জিনেব কাহরামান নামের ওই নারী উদ্ধার হন। কাহরামানের বয়স 40 বছর। শুক্রবার তাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন উদ্ধারকারীদের চোখে মুখে ছিল স্বস্তির চিহ্ন। উদ্ধারকারী দলের নেতা স্টিভেন বায়ার বলেন, এখন আমি অলৌকিক ঘটনা বিশ্বাস করি। আপনারা দেখতে পাচ্ছেন লোকজন কান্নাকাটি করছে, একে অপরকে জড়িয়ে ধরছে। এমন অবস্থার মধ্যে এতটা ভালোভাবে যে ওই নারীকে বের করে আনতে পেরেছি, সেই জন্য আমি স্বস্তি বোধ করছি। এটি পুরোপুরি একটি অলৌকিক ঘটনা। জার্মান উদ্ধারকারী কর্মীরা ধ্বংসাবশেষে আটকে থাকা জিনেব কাহরামানের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। একটি পাইপের সাহায্যে তাকে প্রথমে পানি দেওয়া হচ্ছিল। এক পর্যায়ে উদ্ধারকর্মীদের সহায়তায় কাহরামের ছোট বোন একটি মই বেয়ে নিচে নেমে বোনের সঙ্গে কথা বলেন। তুরস্কের ভূমিকম্পে 100 ঘন্টা পর কাহরামান মারাস ও হায়াতে এলাকা থেকে বেশ কিছু সংখ্যক মানুষকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 101 ঘন্টা পর এক স্থান থেকে 6 জনকে উদ্ধার করা হয়েছে। তারা পরস্পর আত্মীয় এবং একটি ছোট জায়গায় তারা কোনো মতে আটকে ছিলেন। হায়াতে এলাকায় এক মা তার 10 বছর বয়সী শিশুকে উদ্ধার করা হয়। হায়াতে এলাকায় এক মা ও তার 10 বছর বয়সী শিশুকে উদ্ধার করা হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় জেন্দিরিস শহরে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়েন এক অন্তঃসত্ত্বা। সেখানে তিনি একটি মেয়ে শিশুর জন্ম দেন। নবজাতকের জন্মের পরপরই মারা যান ওই নারী। ভাগ্যক্রমে বেঁচে যায় শিশুটি। তবে শুধু মাকে নয়, ভূমিকম্পে বাবা ও 4 ভাই বোনকে হারিয়েছে ছোট্ট শিশুটির নাম রাখা হয়েছে আয়া, আরবি ভাষায়, যার অর্থ অলৌকিক। উদ্ধারকর্মীরা ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে যখন সন্ধান পান, তখন মৃত মায়ের পাশে পড়েছিল শিশুটি। মায়ের সঙ্গে তার নারী পেঁচানো অবস্থায় ছিল। সেখানে থেকে বের করে হাসপাতালে নেওয়া হয় শিশুটিকে।
শিশুটিকে উদ্ধার করার পরে একটি ছোট্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভিডিওতে দেখা যায় একটি চারতলা ভবনের ধ্বংসস্তূপের নিচে ধুলার মধ্যে পড়ে আছে সদ্য জন্ম নেওয়া একটি শিশু। পাশে পড়ে আছে মায়ের মরদেহ। পরে সেখান থেকে শিশুটিকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্পের পর তুরস্কে ৭৯ ঘন্টা পরে ধ্বংসস্তূপের নিচে আটকে ছিল ২ বছর বয়সী এক শিশু। অবশেষে শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে আন্তাকায়া শহরে গত বৃহস্পতিবার এই ধসে পড়া একটি আবাসিক ভবনে ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুরস্কের দক্ষিণাঞ্চলে কাহরামানমারাস প্রদেশে ভূমিকম্পে ভবন ধসে চাপা পড়েন কিরা চাকালি দম্পতি, সঙ্গে তাদের ১৮ মাসের বয়সী মেয়ে মাসালো ছিল। ওমের কিরা চিকালি ধ্বংসস্তূপ থেকে বের হতে পারলেও চাপা পড়ে থাকে তার স্ত্রী ইয়েলিজ কিরা চিকালি, যার বয়স ২৩, এবং তাদের মেয়ে মাসাল। এরপর কেটেছে ৫৫ ঘন্টা। অবশেষে গত বুধবার ধ্বংসস্তূপের নিচ থেকে মাসালকে উদ্ধার করা হয়েছে। তবে ইয়েলিজ তখনও উদ্ধার হননি। বুধবার মা ইয়েলিজের সঙ্গে কথা হয়েছে। উদ্ধারকর্মীদের চাপা পড়ে থাকা অবস্থায় ইয়েলিজ উদ্ধারকর্মীদের জানিয়েছেন ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার পর থেকে মাসালকে নিজের বুকের দুধ খাইয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন তিনি। মাসাল তেমন গুরুতর কোনো আঘাত পায়নি। মাসালকে জীবিত উদ্ধারের পর তাকে তার বাবার কাছে দিয়ে দেওয়া হয়। ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে ২ ভাই বোন। ছোট ভাইয়ের মাথায় যেন কোনো প্রকার আঘাত না লাগে তা নিশ্চিত করার জন্য নিজের হাত দিয়ে ভাইয়ের মাথা আগলে রেখেছিল ৭ বছরের এই বোন। তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পের এমন একটি হৃদয়স্পর্শী ছবি অনলাইনে ভেসে বেড়াচ্ছে এবং মোহাম্মদ সাফা নামের জাতিসংঘের এক প্রতিনিধি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে ছবিটি শেয়ার করেছিলেন। তিনি বলেন, ১৭ ঘন্টা পর ওই ২ ভাই বোনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে তুরস্কের যেসব শহরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি হাতায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় এই শহরের একটি ভবনে মা বাবার সঙ্গে থাকত ৫ বছরের এই শিশু। ভূমিকম্পে ভবনটি ধসে পড়ে পরিবারের সদস্যদের সঙ্গে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শিশুটি। তাকে গত বুধবার ৫২ ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়লেও শিশুটির শরীরে আঘাতের চিহ্ন নেই। উদ্ধারের পরে ঘটনাস্থল থেকে একটি অ্যাম্বুলেন্স করে শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলু একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন। ৩৬ সেকেন্ডের এই ভিডিওতে মোহাম্মদ নামের এক শিশুকে দেখা গেছে ধ্বংসস্তূপের ভিতরে। ভূমিকম্পের ৪৫ ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তাকে জীবিত শনাক্তের পর বেশ উৎফুল্ল হয়ে পড়েন তারা। শিশুটিকে দেখে প্রথমে পানির বোতলের চিপিতে করে তার মুখে একটু একটু করে পানি ঢেলে দিচ্ছিলেন এক উদ্ধারকর্মী। সিরিয়ায় ধ্বংসস্তূপের মধ্যে রাঘাত ইসমাইল নামে ১৮ মাস বয়সী এক শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। সদ্য ঘটে যাওয়া ভূমিকম্পে মা, ভাই, বোন সহ পরিবারের বেশিরভাগ সদস্যই হারিয়েছেন সে। এখন রাঘাতকে দেখাশোনা করছেন তার চাচা আবু হুসাম। তিনি বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে রাঘাদের অন্তঃসত্ত্বা মা, ৫ বছর বয়সী বোন ও ৪ বছর বয়সী ভাই রয়েছে। তুরস্ক সিরিয়ার ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন অনেকেই। তাদের উদ্ধার কাজ চলছে এবং যতই সময় গড়াচ্ছে সঙ্গে সঙ্গে আটকে পড়া এসব মানুষের জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। তুরস্কের
উদ্ধার কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র ঠান্ডা, বৃষ্টি, যোগাযোগের বিপর্যয় সহ নানা সমস্যা। আশ্রয়, খাবার, পানি, জ্বালানি ও বিদ্যুতের অভাবে চরম দুর্দশায় রয়েছেন। পাশের দেশ সিরিয়াতেও একই অবস্থা এবং অবস্থা আরও খারাপ। দেশটির ভূমিকম্পে কবলিত এলাকাগুলো সরকার ও বিদ্রোহী দুই পক্ষের নিয়ন্ত্রণে থাকায় সহায়তা পৌঁছানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সহায়তা নিয়ে জাতিসংঘের 6টি ট্রাক তুরস্ক সীমান্ত পার হয়ে সিরিয়ায় প্রবেশ করেছে। এটি দেশটির উপদ্রুত অঞ্চলে পৌঁছানো প্রথম আন্তর্জাতিক সহায়তা। সম্প্রতি তুরস্কে 7.8 মাত্রার ভূমিকম্পের পর প্রায় 2100 বারের মতো আফটারশক অর্থাৎ পরাঘাত হয়েছে। অনেকের মতে এই সংখ্যা আরও বেশি। সাম্প্রতিক 2023 সালের ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় 6 ফেব্রুয়ারি 2023 থেকে 21 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত সর্বমোট 48,900 জন মানুষের মৃত্যু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তুরস্কের নিহত মানুষের সংখ্যা 42,300 জন এবং সিরিয়ায় নিহতের সংখ্যা 6,600 জন। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ। বালুর প্রাসাদের মতো ধসে পড়েছে নতুন আবাসিক ভবনগুলো। এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে জীবন্ত কবর হয়েছে আবাসিক ভবনের বাসিন্দাদের। অনেক ভবন বিলাসবহুল ভবন হিসাবে বিক্রি করা হয়েছিল। আবাসন কোম্পানিগুলো বিক্রির সময় দাবি করেছিল ভবনগুলোতে অত্যাধুনিক ভূমিকম্প নিরাপত্তা মান নিশ্চিত করা হয়েছে। এসব ভবন নির্মাণের জন্য দায়ী অনেক ঠিকাদার তুরস্ক থেকে ইতিমধ্যেই পালিয়ে গিয়েছেন। ভবন নির্মাণের নিরাপত্তা বিধিমালা ভঙ্গের অভিযোগে 130 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তুরস্কে কয়েকজন আবাসন কোম্পানির মালিককে গ্রেপ্তারও করা হয়েছে। তুরস্কের ন্যায় বিচার বিষয়ক মন্ত্রী বেকির বজদাজ বলেন, যারা এর জন্য দায়ী তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তবে লোভ আর নির্লজ্জ মুনাফার জন্য যে বিপর্যয় ঘটেছে সেটিকে শুধু আইনি অপরাধ বলে পাওয়া যায় না। সরকারি সংস্থার অনুমোদন, ভবন পরিদর্শকদের অনুমোদন এবং গবেষণাগারে নির্মাণ উপাদানের গুণগত মান পরীক্ষা ছাড়া এসব ভবন নির্মিত হয়নি। সরকার নির্মাণ ও আবাসন খাতে আইনের অনেক জায়গায় যে পরিবর্তন এনেছে তারই আওতায় এসব ভবন নির্মিত হয়েছে। এই সব কিছুই তুরস্কের ধ্বংসাত্মক ও অতি লোভী নির্মাণ খাতে ফুলে ফেঁপে ওঠার কারণ। সরকারের দুর্নীতি অক্ষমতাকে খোলাসা করে দিয়েছে ভূমিকম্প। এই ধরনের প্রলয়ঙ্করী ভূমিকম্প তুরস্ক এবারই প্রথম দেখল না, যা এরদোয়ানের নেতৃত্বাধীন AKP 20 বছর ধরে ক্ষমতায় আছে। তুরস্কে প্রতারণার জন্য কুখ্যাত তুরস্কের আবাসন খাত এ খাতে দায়িত্বহীন ঠিকাদারদের নিবৃত্ত করে ভূমিকম্প প্রবণ তুরস্কে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার উপায় বের করার জন্য যথেষ্ট সময় তারা পেয়েছে, কিন্তু সেটিতে করা হয়নি। ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর মধ্যে কতগুলি এরদোয়ান সরকারের দায়মুক্তি পেয়েছে তা এখনও স্পষ্ট নয়। উদ্ধারকারীরা ধসে পড়া ভবনগুলির ধ্বংসস্তূপে এখনও জীবিত মানুষের অনুসন্ধান করে চলেছেন। এর জন্য দায়ী কারা তার অনুসন্ধানও শুরু হয়েছে। ভয়াবহ এই বিপর্যয়ের জন্য যারা দায়ী তাদের সবাইকে যদি জবাবদিহির মধ্যে আনতে হয় তাহলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও লোভের জট প্রথমে খুলতে হবে। এর পরিবর্তে সামাজিক ও পরিবেশগত ক্ষয়ক্ষতির তোয়াক্কা না করে বিশাল এলাকায় অবকাঠামো ও নির্মাণ প্রকল্পে মনোযোগ দেওয়া হয়েছে। এটিকে অর্থনৈতিক উন্নয়নের প্রধান খাতে পরিণত করা হয়েছে। 2004 সাল থেকে এ পর্যন্ত সরকার নির্মাণ ও আবাসন খাত, স্থানীয় সরকার ও গৃহ নির্মাণে অর্থায়নের ক্ষেত্রে নতুন আইন পাশের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থায় কাঠামোগত সংস্কারও করেছে। এর মধ্য দিয়ে নগর প্রশাসন ও পৌর কর্তৃপক্ষগুলিকে নগরায়ন ও নানা প্রকল্প বাস্তবায়ন ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকারগুলোকে ব্যক্তি মালিকানাধীন কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে
কাজ করা এবং সরকারি মালিকানাধীন ভূমি ও সম্পদ আবাসন কোম্পানিগুলোর কাছে বিক্রি করার ক্ষমতাও বাড়ানো হয়েছে। এর ফলে গরিব ও প্রান্তিক লাখ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। বিলাসবহুল ও উচ্চ মুনাফার আবাসন নির্মাণের জন্য পাড়া মহল্লাগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। নগর সম্প্রসারণের ক্ষেত্রে ভবনগুলো ভূমিকম্প আর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম কি? ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর মধ্যে কতগুলি একদম সরকারের দায়মুক্তি পেয়েছে তা এখনো স্পষ্ট নয়।